জুলাই গণঅভ্যুত্থানে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের প্রতিক্রিয়া জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের কার্যালয় OHCHR। সোমবার জেনেভা থেকে এক বিবৃতিতে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানান সংস্থাটির মুখপাত্র রাফিনা শামদাসানি। তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলার রায় দিয়েছেন। এটি গত বছরের বিক্ষোভ দমনের সময় সংঘটিত গুরুতর মানবাধিকার লঙ্ঘনের শিকারদের জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। রায়ের পর সংশ্লিষ্ট সব পক্ষকে সংযত আচরণ করার আহ্বান জানিয়ে শামসাদানি বলেন, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক আশা প্রকাশ করেছেন যে বাংলাদেশ সত্য উদ্ঘাটন, ক্ষতিপূরণ এবং ন্যায় বিচারের একটি সমন্বিত প্রক্রিয়ার মধ্য দিয়ে এগিয়ে যাবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দুই দোসরের বিরুদ্ধে ঘোষিত রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে বলে মনে করছে বিএনপি। দলটি আনুষ্ঠানিক প্রতিক্রিয়ার বলছে, সারা বিশ্বের জনমত এবং বাংলাদেশের জনগণের দাবি ও প্রত্যাশা ছিল যেন পতিত স্বৈরাচার ও তার দোসরদের মানবতা বিরোধী ও নৃশংস জঘন্য হত্যাকাণ্ড এবং গণহত্যায় অপরাধের বিচার করা হয়। সোমবার বিকেলে রায়ের পর রাতে গুলশানের কার্যালয়ে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী পরিষদ জাতীয় স্থায়ী কমিটির বৈঠক শেষে আনুষ্ঠানিক এ প্রতিক্রিয়া জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে আজকে আওয়ামী ফ্যাসিস্ট শেখ হাসিনা তার দুই দোসরের বিরুদ্ধে রায় ঘোষিত হয়েছে। এই রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে। আইনের বিধান অনুযায়ী সর্বোচ্চ সাজা প্রদান করা হয়েছে। আইনের শাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় দৃঢ় প্রতিজ্ঞ বিএনপি এ ব্যাপারে জনগণকে সদা সর্বদা সচেতন থাকার আহ্বান জানাচ্ছে। গতকাল দিনভর ধাওয়া পাল্টা ধাওয়া, ভাঙচুর, সংঘর্ষ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর ধানমন্ডি ৩২ নম্বরের নিয়ন্ত্রণ এখন আইন শৃঙ্খলা বাহিনীর হাতে। এখন পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক বলে জানা গেছে। গত রাত ১০টার দিকে সেখানে এমন পরিস্থিতি দেখা যায়। এর আগে ৯টা ৪৮ দিকে সড়কের একাংশ যান চলাচলের জন্য খুলে দেয়া হয়। তবে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে গিয়ে আরও এক পুলিশ সদস্য আহত হয়েছেন। তাকে হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানা গেছে। এর আগে রাত ৯টা পর্যন্ত বিক্ষুব্ধ জনতা ৩২ নম্বর সংলগ্ন বনলতা পয়েন্টের সামনে মিরপুর রোড অবরোধ করে রাখেন। তবে সন্ধ্যার পর থেকে আন্দোলনকারীদের বড় একটি অংশ ঘটনাস্থল ছেড়ে চলে যান। তবে এরপর আর কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয়নি সেখানে। দর্শক, এই মুহূর্তে ধানমন্ডি এলাকায় আছেন সহকর্মী ইলিয়াস মাদবর, যুক্ত হচ্ছে তার সাথে। ইলিয়াস, ধানমন্ডি সহ রাজধানীর আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কি খবর আছে আপনার কাছে, জানাবেন আমাদের। সাবরিনা, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার যে মৃত্যুদণ্ড রায় দিয়েছে, এই রায়কে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ কিন্তু আজকে সারা দেশে লকডাউন কর্মসূচি পালন করছেন। আমরা দেখেছি রাজধানীর বিভিন্ন জায়গায় ঘুরে সেই লকডাউনের কর্মসূচির তেমন কোনো প্রভাব পড়েনি। সাধারণ মানুষ বলেছে যে গতকালকে গাড়িগুলি একটু কম চললেও আজকে কিন্তু স্বাভাবিক অবস্থায় রয়েছে গণপরিবহন সহ প্রাইভেট যানবাহনগুলো। এদিকে আপনি জানেন যে গতকালকে যে রায় ঘোষণা করেছে, এই রায়কে কিন্তু প্রত্যাখ্যান করেছে আওয়ামী লীগ। অন্যদিকে কিন্তু বিএনপি, জামাত সহ যে অন্যান্য দলগুলো কিন্তু এটাকে এই রায়কে স্বাগত জানিয়েছে। এছাড়া কিন্তু বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে মিষ্টি বিতরণ করা হয়েছে। এদিকে আপনি জানেন যে গতকাল ধানমন্ডি ৩২ নম্বরে কিন্তু এক্সকাভেট নিয়ে এগুতে চাইলে ছাত্র জনতাকে ঠেকাতে সেনাবাহিনী ও পুলিশ লাঠিপেটা করে। এতে ক্ষুব্ধ ছাত্র জনতা লাঠি ইট পাটকেল নিক্ষেপ শুরু করে। পরে ধাওয়া পাল্টা ধাওয়া, পুরো এলাকায় কিন্তু থমথমে অবস্থা বিরাজ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কিন্তু নিরাপত্তা বাহিনী শক্ত অবস্থান নেয়। সাউন্ড গ্রেনেডও কিন্তু নিক্ষেপ করেছে গতকালকে। অবস্থা কিন্তু খুবই উত্তপ্ত ছিল। এখনও আইন শৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে ধানমন্ডি ৩২কে ঘিরে। যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে কিন্তু আমরা দেখেছি যেটা সেনাবাহিনী, বিজেপি এবং পুলিশ কিন্তু এখানে মোতায়েন করা হয়েছে। এবং আমরা যেটা জানতে পেরেছি যে এখন পর্যন্ত সকাল থেকে অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি। আইন শৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে। তারা মূলত এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য। এছাড়া আমরা যেটা দেখেছি রাজধানীতে
যে গণপরিবহন যেভাবে চলতেছে এতে সাধারণ মানুষ যেটা বলছে যে লকডাউনের যেই প্রভাব এতে জনজীবনে কোনো প্রভাব পড়েনি এবং সাধারণ মানুষ বলছে যে তাদের মধ্যে কোনো ভীতি কাজ করছে না। এই ছিল রাজধানীর ধানমন্ডির 32 নম্বর থেকে আমার কাছে সর্বশেষ। সাবরিনা। ইলিয়াস, আপনাকে ধন্যবাদ। দর্শক, শেখ হাসিনা রায়কে কেন্দ্র করে আওয়ামী লীগের ডাকা লকডাউনের সর্বশেষ খবর জানাচ্ছিলেন আমাদের প্রতিনিধি ইলিয়াস মাদবর। এবারে চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। 24শে জুলাই আন্দোলনের প্রথম শহীদ রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় 15তম দিনের সাক্ষ্য গ্রহণ হবে আজ। এ মামলায় সাবেক ভিসি হাসিবুর রশিদ সহ 30 জনকে আসামি করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেলে এই সাক্ষ্য গ্রহণ পেশ হবে। অন্য 2 সদস্য হলেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মঞ্জুরুল বাসিদ এবং জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবির। ট্রাইব্যুনালে আজ 2 জন সাক্ষীর জবানবন্দি নেয়ার কথা রয়েছে। গত 16 নভেম্বর সাক্ষ্য দেন মিঠাপুকুর থানার ওসি মোহাম্মদ নূরে আলম সিদ্দিক। 17 নভেম্বর সাক্ষী হিসেবে তিনি গত বছরের 16 জুলাইয়ের পুরো বর্ণনা তুলে ধরেন। পরে তাকে জেরা করেন। পলাতক 24 জনের পক্ষে রাষ্ট্রনিযুক্ত উপস্থিত আসামিদের আইনজীবীরা। রাজধানীর পল্লবী থানা যুবদলের সদস্য সচিব গোলাম কিবরিয়াকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে। ইতিমধ্যে এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে, তবে তাৎক্ষণিকভাবে আটক এই ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি। ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক যুবদল নেতাকে গুলি করে হত্যার বিষয়টি নিশ্চিত করেছেন। বিএনপির এই নেতা জানান, গুলিবিদ্ধ কিবরিয়াকে মুমূর্ষু অবস্থায় রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেলে নেওয়া হলে পরীক্ষা নিরীক্ষার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মফিজুর রহমান জানিয়েছেন, গোলাম কিবরিয়ার পল্লবী থানা যুবদলের নেতা ছিলেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। টাঙ্গাইলের মির্জাপুরে প্রবল বর্ষণে ভেঙে গেছে চুকুরিয়া সুইচগেট এলাকার গুরুত্বপূর্ণ সংযোগ সড়ক। এতে চরম দুর্ভোগে পড়েছে 2 পাড়ের হাজারো মানুষ। স্থানীয়দের দাবি দ্রুত এই সড়কটির সংস্কার। প্রতিনিধি মোশাররফ হোসেনের রিপোর্টে জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। টানা বর্ষণ আর প্রবল স্রোতে হঠাৎই ভেঙে পড়েছে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার জামুরকি ইউনিয়নের চকুরিয়া স্লুইসগেট এলাকার গুরুত্বপূর্ণ এই সংযোগ সড়ক। ভেঙে পড়া সড়কটি এক মুহূর্তেই বিচ্ছিন্ন করে দেয় 2 পারের হাজারো মানুষের চলাচল। সড়কটির ওই অংশ ভেঙে যাওয়ায় বাধ্য হয়ে এখন বিকল্প কাঁচা রাস্তা ব্যবহার করছেন স্থানীয়রা। এতে শুধু দুর্ভোগী নয়, অতিরিক্ত যাতায়াত খরচও গুনতে হচ্ছে পথচারী ও যাত্রীদের। এক যানবাহন থেকে নেমে আরেকটিতে উঠতে গিয়েও দুর্ভোগ আরও বাড়ছে। আরেক গাড়িতে করে সিমেন্ট আইনে আবার ওই পাশে করে আরেক গাড়িতে করে নিতে হয়। কমসে কম এদিকে আপনার 25-30টা গাড়ি চলে, সব গাড়ি এখন আটক আছে। এমন অবস্থায় দ্রুত সড়কটি মেরামতের দাবি জানিয়েছেন স্থানীয়রা। এই রাস্তা আমাদের প্রয়োজন, সবারই মানুষ, হাজার হাজার মানুষ চলাফেরা করে, কিন্তু আমাদের গ্রামের একটা দাবি, রাস্তাটা সংস্কার করে দিলে হয়তো আমরা চলাফেরা করতে পারব, বা আমাদের কিছু গাড়িগুলো আছে, যেমন মালামাল নিয়ে যেতে পারতেছি না। এইটা আমাদের সমস্যা, একটা বিভ্রান্তিতে আছে। যাত্রী নেওয়ার সমস্যা, এলজিডি বলছে সড়কটি সাময়িকভাবে ঠিক করার উদ্যোগ নেওয়া হয়েছে, তবে এটি স্থায়ীভাবে টেকসই করতে পানি উন্নয়ন বোর্ডের সহযোগিতা জরুরি। ওখানে জিও ব্যাগ ফেলা হয় এবং সেই জায়গাটি হচ্ছে যে প্রোটেকশন দেওয়া হয়, পরবর্তীতে এলজিডি থেকে তা মেরামত করা সম্ভব হয়। আপাতত চলাচলের জন্য আমরা যেটা করতে হবে সেটা হচ্ছে যে কিছু ইমার্জেন্সি মেইনটেন্স আমরা এখানে করতে পারি, কিন্তু দেখা যাবে যে যদি চলাচল করার জন্য প্রথমত আমাদের স্লোপটা প্রোটেকশন করতে হবে। যদি স্লোপ প্রোটেকশন আমরা না করতে পারি তাহলে কিন্তু চলাচল করে লাভ নেই, আবার ভেঙে যাবে। মির্জাপুরের এই সড়কটি দ্রুত মেরামতের অপেক্ষায় দিন কাটাচ্ছেন এলাকাবাসী। স্থায়ী সমাধান ছাড়া প্রতি বর্ষায় এই দুর্ভোগ যেন নিত্যসঙ্গী হয়ে দাঁড়িয়েছে। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। বান্দরবান সদর উপজেলার কুহালং ইউনিয়নের একটি সেতু ভেঙে দেবে যাওয়ায় দীর্ঘদিন ধরে চরম দুর্ভোগে রয়েছে বেশ কয়েকটি পাড়ার হাজারো মানুষ। দৈনন্দিন প্রয়োজন থেকে শুরু করে শিক্ষার্থীদের যাতায়াত সবকিছুতেই এখন ঝুঁকির উপর দাঁড়িয়ে। তবে অবশেষে আশার আলো দেখাচ্ছে এলজিইডি কর্তৃপক্ষ। বান্দরবান প্রতিনিধি মোহাম্মদ তুহিন হোসাইনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন জুবায়ের রহমান। 2023 সালের আগস্টে টানা বৃষ্টি আর বন্যার ফলে ভেঙে দেবে যায় বান্দরবান সদর উপজেলার কুহালং ইউনিয়নের কামলংচড়ার ওপর নির্মিত একমাত্র সেতুটি।
এরপর থেকে ঝুঁকিপূর্ণ এই ভাঙা সেতু দিয়েই প্রতিদিন চলাচল করছে 5টি বিদ্যালয়ের শিক্ষার্থীসহ কয়েক হাজার মানুষ। দীর্ঘদিনেও মেরামত না হয় সেতুটি এখন পরিণত হয়েছে মৃত্যুফাদে। সেতুটি ভেঙে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছে কামলংপাড়া, ভাঙামুড়াপাড়া, বড়ুয়াপাড়া, মারমাপাড়া, ঢোলুপাড়া, চেমির মুখ ও গোয়ালিয়া খোলা এলাকার অন্তত 10,000 মানুষ। কৃষিপণ্য থেকে নিত্য প্রয়োজনীয় সামগ্রী সবকিছুর পরিবহনই নির্ভর করে এই সেতুর উপর। 2 বছর এই রাস্তার মধ্যে বর্তমানে সংস্কার নাই, হামলা চলার আর বাঁচরা আর আস্তে আস্তে বেশি কষ্ট হয়ে। স্কুলের শিক্ষকরা যায়, স্কুলের শিক্ষার্থীরা যায়, বিভিন্ন কারণে আমরা এক ধরনের আতঙ্কিত হয়ে থাকি। অনেক দিন ধরে রাস্তা পড়ে আছে, কেউ মেরামত করতেছে না এখনো। বিভিন্ন প্রকৌশলী অধিদপ্তরে ধর্ণা দেওয়ার পরও অনুমোদন না হওয়ায় কাজ শুরু হয়নি বললেন কুহালং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান। এই ব্রিজ দিয়ে 7-8 হাজার লোকের যাতায়াত এবং কৃষি যে পণ্যগুলি এই রাস্তা দিয়ে যাতায়াত করে। এটি যদি হয় তাহলে এখানকার যে ইউনিয়ন পরিষদ যাতায়াতের ক্ষেত্রে সহজ হবে। কামলং ও কুহালং সড়কের এই ব্রিজের জন্য 36 মিটার ব্রিজের অনুমতি পেয়েছে এলজিইডি। CSTRADPর আওতায় আগামী 15 দিনের মধ্যে টেন্ডার প্রক্রিয়ায় চলে যাবেন বলছেন নির্বাহী প্রকৌশলী। কিয়ামলং এবং কুহালং সড়কে যে ব্রিজটি, এটা আমরা 36 মিটার ব্রিজ একটা অনুমোদন পেয়েছি CSTRADP প্রকল্পের আওতায়। এটা আগামী 15 দিনের মধ্যে আমরা টেন্ডার প্রক্রিয়ায় চলে যাব। দীর্ঘদিনেও সেতুটি সংস্কার না হয় ভোগান্তি যেন চরমে। বড় কোনো দুর্ঘটনা ঘটার আগেই অতি দ্রুত স্থায়ী সেতু নির্মাণের ব্যবস্থা করা হোক, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। জুবাইর রহমান, মাইটিভি নিউজ। রাজবাড়ী দৌলতদিয়ায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ BIWTA এর 3টি নতুন ফেরি পল্টন দীর্ঘদিন ধরে অকেজো অবস্থায় পড়ে আছে। অব্যবহৃত অবস্থায় মরিচা পড়ে নষ্ট হয়ে যাচ্ছে মূল্যবান এসব পল্টন। 2023 সাল থেকে নতুন এই 3টি পল্টন ব্যবহারের জন্য প্রস্তুত করে রাখা হলেও এখন পর্যন্ত হয়নি কোনো ব্যবহার। স্থানীয়রা বলছেন, অবহেলা আর অনিয়মের কারণে সরকারের কোটি টাকার সম্পদ নষ্ট হচ্ছে। প্রতিনিধি শেখ মমিনের রিপোর্ট। দেশের অন্যতম গুরুত্বপূর্ণ নৌরোড দৌলতদিয়া পাটুরিয়া। প্রতিদিন হাজারো যানবাহন ও যাত্রী চলাচল করে এই ঘাট দিয়ে। এমন গুরুত্বপূর্ণ ঘাটে ফেরির নিরাপদ চলাচলের অন্যতম বড় উপকরণ হলো পন্টন। কিন্তু দৌলতদিয়া ঘাটে BIWTA এর নতুন 3টি পন্টন 2 থেকে 3 বছর ধরে ব্যবহার না করেই পড়ে আছে অচল অবস্থায়। এমন অবস্থায় পন্টনগুলোর শরীর জমে আছে মোটা স্তরের মরিচা, দেবে গেছে বেশ কিছু অংশ, খুলে গেছে জোড়া। স্থানীয়রা বলছেন, সময় মতো ব্যবহার না করলে যে কোনো যন্ত্রপাতি নষ্ট হয়, আর এই পন্টনগুলো তার বড় উদাহরণ। জানা গেছে, নতুন পন্টনগুলো বসানোর উদ্যোগ একাধিকবার নেওয়া হলেও নৌপথের ড্রেজিং, সঠিক স্থান নির্ধারণ, ঘাটের আধুনিকায়ন এবং প্রশাসনিক অনুমোদন এসব জটিলতা দেখিয়েই কাজ শুরু হয়নি। পল্টনগুলা এগুলো তো আমরা বিগত আজকে প্রায় 3 বছর যাবত দেখভাল। আমাদের যেই নৌরুটে যে চলাচল, এই চলাচলে ব্যাহত হচ্ছে। নতুন পল্টন দিনে আমাদের জন্য একটু ভালো হয়। এখানে সরকারের কোটি কোটি টাকা নষ্ট হচ্ছে, এটা এখানে সরকারের নজর দেওয়া উচিত। এদিকে পুরানো পল্টনগুলো প্রতিদিনই ঝুঁকি নিয়ে চলছে। এতে যাত্রীদের পাশাপাশি ঝুঁকিতে থাকে মালবাহী ট্রাক, বাস, কাভার্ড ভ্যানও। পুরান পল্টনগুলো আমাদের অনেক কষ্ট হয় ভাই। মনে করেন আমাদের জামজট সৃষ্টি হয় এইখানে। পল্টনে ফেরি গেল যেন আবার রানিং করা হয় নতুনগুলো। পুরান যে পল্টন ওগুলো যাইতে আমাদের খুব কষ্ট হয়, রিস্ক হয়। প্রশাসনিক ভাবে যদি মনে করেন যে মনে করেন দলের ক্ষমতা দেয়, অনেকে করতে চায়, অনেকে না। তবে এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি গলন্দ উপজেলা নির্বাহী অফিসার সাথী দাস। স্থানান্তর করি তাহলে ওই যে যারা পণ্যগুলো প্রস্তুত করছে ওনারা বীজ পাবে না, জন্য রাখছি ওগুলো ব্যবহার হচ্ছে। কাল কমে পর্যায়ক্রমে আমরা এগুলো এখানে ব্যবহার করব। এখানে যদি প্রয়োজন না হয় তাহলে আমরা স্থানান্তর করব। আপনার সবচেয়ে ভালো হয় আমাদের যে আশরাফ সাহেব আছে ওনার সাথে কথা বললে সবচেয়ে ভালো হয়। পন্টনের বিষয়ে আমি কিন্তু কোনো মন্তব্য করতে পারতেছি না। আমি শুধু BIWTCর ফেরিগুলি, পন্টনগুলির মাধ্যমে নৌপথে পণ্য, যাত্রী, যানবাহন পারাপারের মাধ্যমে সম্মানিত যাত্রী যারা আসবেন সকলকে সেবা দিই। দৌলতদিয়া ঘাটে অকেজো হয়ে পড়ে থাকা এই পল্টনগুলো সরকারের কোটি টাকার সম্পদ। তাই দ্রুতই এই পল্টনগুলো স্থাপন বা মেরামতের দাবি স্থানীয়দের। শেখ মমিন, মাইটিভি, রাজবাড়ী। এবারে গ্রাম বাংলার খবর।
বাংলাদেশ জামায়াতে ইসলামের সুন্দলী ইউনিয়ন সনাতন শাখার উদ্যোগে সোমবার বিকালে সুন্দলী বাজারে সনাতন ধর্মাবলম্বীদের নিয়ে হিন্দু সম্মেলন অনুষ্ঠিত হয়। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এই সম্মেলনে সনাতন সম্প্রদায়ের কয়েক শতাধিক মানুষ উপস্থিত ছিলেন। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে জামায়াতে ইসলামের প্রার্থী ও যশোর জেলা আমির অধ্যাপক গোলাম রসুল বলেন, প্রশাসনকে নিরপেক্ষ রাখা, হয়রানি ও দমন পীড়ন বন্ধ করা এবং মুক্ত গণমাধ্যমের পরিবেশ সৃষ্টি করলে সামনে একটি বিশ্বাসযোগ্য নির্বাচন সম্ভব হবে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর ৫ আসনের জামায়াত মনোনীত প্রার্থী বিশিষ্ট আইনজীবী, সাহিত্যিক ও গবেষক অ্যাডভোকেট গাজী এনামুল হক। সভাপতিত্ব করেন ডাক্তার জগদীশ বিশ্বাস। ভোলায় অনুষ্ঠিত বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের উপশাখা প্রতিনিধি সম্মেলন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে যে অভিযোগগুলো রয়েছে তার বিচার কখনই একটি শাস্তির মাধ্যমে পূর্ণ হবে না। তার ভাষায়, হাসিনাকে হাজারবার ফাঁসি দিলেও এই গণহত্যার বিচার কম হবে। শনিবার বিকেল ৪টায় জেলা পরিষদের অডিটোরিয়ামে আয়োজিত সম্মেলন প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। সভায় সভাপতিত্ব করেন ভোলা শহর শাখার সভাপতি আব্দুল্লাহ আল আমিন এবং সঞ্চালনা করেন শহর সেক্রেটারি হাসনাইন আহমেদ। সম্মেলনে আরও বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী ভোলা জেলা আমির মাস্টার জাকির হোসাইন, জেলা নায়েবে আমির ও ভোলা ১ আসনের প্রার্থী অধ্যক্ষ নজরুল ইসলাম, কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক সোহেল রানা সহ অনেকে। মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ফাঁসির রায় ঘোষণা দেওয়ার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও বিচার বিভাগকে ধন্যবাদ জ্ঞাপন করেছে পটুয়াখালী জেলা বিএনপি। সোমবার দুপুর থেকে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ পৌর শহরের শহীদ হৃদয় তরুয়া চত্বরের পাশে অবস্থান নেন। সেখানে বসে তারা রায় শুনেন এবং রায় ঘোষণার পর সংক্ষিপ্ত আনন্দ মিছিল ও পথসভা করেন। পথসভায় বিবৃতিতে জেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক সহ নেতৃবৃন্দ জানান, দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনার বিরুদ্ধে যে রায় ঘোষণা হয়েছে তাতে তারা খুশি হয়েছেন, তবে যত দ্রুত সম্ভব এই রায় কার্যকর দেখতে চান তারা। তাদের দাবি, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে জনসম্মুখে ফাঁসির রায় কার্যকর করা। মানবতা বিরোধী অপরাধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে ফাঁসির আদেশ হওয়ায় উল্লাস ও স্বস্তি প্রকাশ করেছে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলা বিএনপি নেতাকর্মীরা। ফাঁসির রায় ঘোষণার পর আনন্দ মিছিল করেছে তারা। সোমবার সন্ধ্যায় মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার টেঙ্গারচর ইউনিয়নের মিরপুর গুচ্ছ গ্রাম থেকে আনন্দ মিছিল বৈদারগাঁও বাজারে এসে শেষ হয়। আনন্দ মিছিল শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহসভাপতি আলহাজ মোহাম্মদ মুজিবুর রহমান। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সিদ্দিকুল্লাহ ফরিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ইদ্রিস মিয়াজি। দিনাজপুরের পার্বতীপুরে বাংলাদেশ বিএনপি নেতাকর্মীদের নিয়ে যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার পলাশবাড়ি ইউনিয়নে ২ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে গতকাল হলদিবাড়ি বাজারে এ সভার আয়োজন করা হয়। এ সময় বিএনপির কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য AZM রেজাওয়ানুল হক, উপজেলা বিএনপির সহ সভাপতি ওহিদুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক আকরাম হোসেন মাস্টার, উপজেলা যুবদলের আহ্বায়ক আতিকুর রহমান স্বপন সহ বিভিন্ন অঙ্গ সহ সংযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ভোলা চরফ্যাশনে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের অধ্যক্ষ নজরুল নগর ইউনিয়ন শাখার উদ্যোগে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাতে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নূরনবী হাসান রনির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সিকদার হুমায়ুন কবির। প্রধান বক্তা ছিলেন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কামরুজ্জামান শাহিন। এ সময় আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি। নারায়ণগঞ্জের বন্দরে কাভার্ড ভ্যানের ধাক্কায় অজ্ঞাত পরিচয়ে এক পথচারী নিহত হয়েছে। রাত ৮টায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মদনপুর এলাকায় এ ঘটনা ঘটে। কাঁচপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক আওলাদ হোসেন জানান, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মদনপুরে চট্টগ্রামমুখী দ্রুতগামী একটি কাভার্ড ভ্যান
সড়ক পারাপারের সময় তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতদের নাম ও পরিচয় জানার চেষ্টা চলছে। কাভার্ড ভ্যানটি শনাক্তে পুলিশ কাজ করছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। সাতক্ষীরার কলারোয়ায় মানব পাচার প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা হলরুমে মানব পাচার প্রতিরোধ প্রকল্পের আওতায় ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের আয়োজনে এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জহুরুল ইসলাম। ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের জেলা সমন্বয়ক মোহাম্মদ হুমায়ুন রশিদের পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের জরিপ কর্মকর্তা আব্দুল মজিদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পুলক কুমার শিকদার, কাজিরহাট কলেজের অধ্যক্ষ এস.এম. শহীদুল আলম সহ আর অনেকে। মাদারীপুরে কালকিনিতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। কালকিনি ইসলামিয়া চক্ষু হাসপাতালের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী কর্মসূচিতে বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা শতাধিক গরিব ও অসহায় রোগীদের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, ছানি অপারেশন, চশমা ও স্বল্পমূল্যে ওষুধ প্রদান সহ প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হয়। প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মাওলানা নেসার উদ্দিন বলেন, সারা বছরই গরিব ও অসহায় রোগীদের বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা অব্যাহত থাকবে। তারুণ্য নির্ভর, উন্নত, সমৃদ্ধ, বৈষম্যহীন ও জবাবদিহিমূলক বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকারের সাথে জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্য ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া নারী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা তথ্য অফিসের আয়োজনে সোমবার সকালে আখাউড়া রেলওয়ে উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত নারী সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ নোমান মিয়া। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার দীপক চন্দ্র দাস। উপজেলা সহকারী কমিশনার ভূমি কফিল উদ্দিন মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি বক্তৃতা করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাক্তার হিমেল খান। রেলওয়ে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আবুল কাশেম উপস্থিত ছিলেন।